ভ্যালেন্টাইন্স ডে সকাল মানে খুব সাধারণ আর ভীষণ পরিচিত একটা দৃশ্য দিয়ে আজকের এই গভীর আলোচনাটা শুরু করা যাক। কনকনে শীতের সকাল আর একটা বেশ ছিমছাম ঘর। হ্যাঁ, যেখানে স্বামী স্ত্রী সবে ঘুম থেকে উঠেছে। ঠিক তাই। স্ত্রীর নাম এলসি, আর স্বভাবটা তার একটু অগোছালো এলোমেলো কিন্তু দারুণ প্রাণবন্ত। আর স্বামীর নাম হুইস্টন। মজার ব্যাপার হলো হুইস্টন কিন্তু তার স্ত্রীর এই এলোমেলো আর কেয়ারফ্রি স্বভাবটার প্রতি সবচেয়ে বেশি মুগ্ধ। একদম একটা পারফেক্ট রোম্যান্টিক ভাইব। রাইট। প্রতিদিনের মতো তাদের দৈনন্দিন খুনসুটি চলছে, চা খাওয়া, আগুন পোহানো, সব মিলিয়ে খুব সুন্দর আর উষ্ণ একটা দাম্পত্য জীবনের ছবি। কিন্তু ঠিক তখনই দরজায় পিয়ন কড়া নাড়ে। কিছু রেগুলার চিঠি আর পার্সেল আসে, তাই তো? হ্যাঁ, আর ওই পার্সেলের স্তূপের ভেতরেই লুকিয়ে থাকে একটা বেনামি প্যাকেট। এলসি প্যাকেটটা খোলে আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ধবধবে সাদা স্টকিং আর একজোড়া মুক্তোর দুল। কে পাঠিয়েছে বা কেন পাঠিয়েছে তার কিছুই কিন্তু কোথাও লেখা নেই। জাস্ট ভাবুন, একটা সাধারণ রৌদ্রোজ্জ্বল সকাল কিভাবে মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ মানসিক ঝড়ের রূপ নিতে পারে। সিরিয়াসলি। আর মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোকে একেবারে টেনে বের করে আনতে পারে, সেটা ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। তো আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল ফোকাসটাই হলো মানুষের এই মনস্তত্ত্ব। এবং আমরা কথা বলছি বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী আর অত্যন্ত বিতর্কিত লেখক ডি.এইচ. লরেন্সের বিখ্যাত শর্ট স্টোরি দ্য হোয়াইট স্টকিং নিয়ে। হ্যাঁ, লরেন্স এমন একজন লেখক ছিলেন যিনি মানুষের মনের উপরে শান্ত আবরণটা জাস্ট টেনে ছিঁড়ে ফেলতে পছন্দ করতেন। তো শুরুতেই আমার মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো উপহার বা গিফট কি কেবলই একটা জড়বস্তু? লরেন্সের দুনিয়ায় তো অন্তত তা নয়। ঠিক, নাকি এটা আমাদের অবদমিত কামনা, প্রলোভন আর অধিকার বোধের পজেশনের একটা শক্তিশালী প্রতীক হতে পারে? লরেন্সের এই গল্পে তো মনে হচ্ছে একটা সাদা স্টকিং জাস্ট একটা কাপড়ের টুকরো নয়, এটা যেন একটা টাইম বম। প্রবৃত্তির একটা গভীর যোগাযোগ থাকে। আমরা যদি গল্পের একেবারে শুরুর দৃশ্যটা দেখি, লরেন্স কিন্তু খুব নিখুঁতভাবে খেটে খাওয়া মানুষের ওয়ার্কিং ক্লাসের দৈনন্দিন জীবনের ছবি এঁকেছেন। হ্যাঁ, এলসি যখন পিয়নের কাছ থেকে ওই সাদা স্টকিংটা পায়, হুইস্টন তখন আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করছে। রাইট। আর সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে ওটা কি। এলসি কিন্তু সত্যিটা বলে না, সে সাথে সাথে মিথ্যে কথা বলে। সে বলে যে ওটা শুধু একটা স্যাম্পল, হয়তো কোনো দোকান থেকে পাঠিয়েছে। এই যে লুকোচুরি, একটা নির্দোষ সকালের মধ্যে হঠাৎ করে একটা মিথ্যার অনুপ্রবেশ, এখান থেকেই কিন্তু টেনশনটা বিল্ড আপ করতে শুরু করে। হুইস্টনের সকালে সেই আরামদায়ক ঘুম ভাবটা নিমেষেই উধাও হয়ে যায়। একদম। কিন্তু আমার প্রশ্ন হলো, এলসি মিথ্যাটা কেন বলল? সে তো বলতেই পারত যে আমি জানি না কে পাঠিয়েছে। তার মানে কি ওই উপহারটার সাথে তার নিজেরও কোনো সিক্রেট থ্রিল বা অবদমিত উত্তেজনা জড়িয়ে আছে, যেটা সে ছাড়তে চাইছে না? খুব ভালো একটা পয়েন্ট। এলসির ওই মিথ্যে বলার পেছনের সাইকোলজিটা বুঝতে হলে আমাদের একটু লরেন্সের নিজের জীবনের দিকে তাকাতে হবে আসলে। কারণ তার লেখার এই রিয়েলিজম তার নিজস্ব অভিজ্ঞতা থেকেই আসা। আচ্ছা, ওনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কীরকম ছিল? ওনার জন্ম নটিংহ্যামশায়ারের ইস্টউড নামের একটা খনি শ্রমিকের শহরে। ওনার বাবা আর্থার লরেন্স ছিলেন একজন কয়লা খনি শ্রমিক। মানুষটা ছিলেন একেবারে অশিক্ষিত, কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং, প্রাণবন্ত এবং মাটির কাছাকাছি একজন মানুষ। ও আচ্ছা, তার মানে লরেন্সের ফিকশনে এই ফিজিক্যাল ইনস্টিংচুয়াল মেলের মডেল কিন্তু তার বাবাই। একদম ঠিক ধরেছেন। অন্যদিকে ওনার মা লিডিয়া ছিলেন শিক্ষিত, মধ্যবিত্ত পরিবারের। তিনি কবিতা পড়তেন, আর্ট বুঝতেন, কিন্তু ভাগ্যের ফেরে তাকে এই শ্রমিকের জীবন মেনে নিতে হয়েছিল। তার মানে লরেন্সের নিজের ঘরেই সবসময় একটা কালচারাল আর ক্লাস কনফ্লিক্ট চলতো বলতে গেলে। একদিকে বাবার ওই ফিজিক্যাল এনার্জি, আর অন্যদিকে মায়ের ইন্টেলেকচুয়াল রিফাইন্ড কিন্তু সাপ্রেসড দুনিয়া। ঠিক তাই। মা সবসময় চাইতেন লরেন্স যেন তার বাবার মতো শ্রমিক না হয়, যেন সে ভদ্র লোক হয়। এই যে বুদ্ধিবৃত্তি আর শারীরিক প্রবৃত্তি, ইন্টেলেক্ট ভার্সেস ইনস্টিংক্ট, এই দ্বন্দ্ব লরেন্সের নিজের অস্তিত্বের সাথে মিশেছিল। আর এ কারণে হয়তো লরেন্সের ক্যারেক্টারগুলো এত জীবন্ত। হুইস্টন আর এলসি ওই ইস্টউডের সাধারণ মানুষদেরই প্রতিচ্ছবি। হ্যাঁ, লরেন্সের ক্যারেক্টারগুলো যেন কোনো কাচের শোকেসে সাজিয়ে রাখা নিখুঁত পুতুল নয়। দে আর ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড। রাইট, এরা রক্তমাংসের মানুষ, যাদের নখে ময়লা থাকে, যারা ঘামে এবং যারা ভুল করে। গল্পের এই যে সকালবেলার দৃশ্য খুব সাধারণ,
স্বামী স্ত্রী মিলে আগুন পোহাচ্ছে, চা খাচ্ছে, এর মাঝেই লরেন্স একটা বিশাল সাইকোলজিক্যাল মাইন্ডফিল্ড তৈরি করে রাখছেন। কারণ হুইস্টন দেখতে খুব সাধারণ একজন ওয়ার্কিং ক্লাস মানুষ হলেও তার ভেতরে তো একটা পজেসিভ ইনস্টিংক্ট আছে, তাই না? লরেন্স বিশ্বাস করতেন আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা মানুষের ভেতরের এই আদিম ব্লাড কনশাসনেস বা প্রবৃত্তিগত চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ কলকারখানার যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু লরেন্স ইন্টেলেকচুয়ালিজম বা মেন্টাল কনশাসনেসের চেয়ে শরীরের ভেতরের এই প্রবৃত্তিকে অনেক বেশি বাস্তব মনে করতেন। হুইস্টন এলসিকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার ভালোবাসার মধ্যে একটা পজেশন বা অধিকার বোধ আছে। আর এলসি, সে তার স্বামীর আশ্রয়ে খুব নিরাপদ বোধ করে ঠিকই, কিন্তু তার ভেতরেও একটা বন্য অবদমিত সত্তা আছে, যেটাই ছিমছাম দাম্পত্য জীবনে পুরোপুরি তৃপ্ত নয়। আর এই অতৃপ্তি থেকেই কিন্তু গল্পের আসল রহস্যের শুরু। একদম, কারণ সকালের এই টেনশন তো আর আকাশ থেকে পড়েনি, এর শেকড় লুকিয়ে আছে 2 বছর আগের একটা ঘটনায়। গল্পটা যখন বর্তমান থেকে 2 বছর আগের একটা ফ্ল্যাশব্যাকে যায়, তখন আমরা বুঝতে পারি এই সাদা স্টকিং আসলে কিসের প্রতীক। 2 বছর আগের একটা ক্রিসমাস পার্টি। হ্যাঁ, এলসির আগের বস স্যাম অ্যাডামস। লোকটা বেশ চটকদার, বেশ একটু লাউড আর ফিজিক্যালি খুব প্রেজেন্ট। সেই পার্টিতে অ্যাডামসের সাথে এলসির একটা নাচ হয়। নাচের বর্ণনাটা লরেন্স যেভাবে দিয়েছেন, সেটা জাস্ট মাথা নষ্ট করার মতো। লরেন্সের লেখনীর অন্যতম শক্তি হল ফিজিক্যাল সেন্সেশনকে শব্দের রূপ দেওয়া। ওই নাচটা শুধু একটা সাধারণ সোশ্যাল ডান্স ছিল না, লরেন্স এটাকে বর্ণনা করেছেন একটা ইনটক্সিকেশন বা ঘোর হিসেবে। মানে এলসি যখন অ্যাডামসের সাথে নাচছিল, সে যেন তার নিজের স্বাভাবিক চেতনা হারিয়ে ফেলছিল। সে অ্যাডামসের রিদমের সাথে পুরোপুরি ফিউজ বা একাত্ম হয়ে যায়। রাইট, তার মনে হচ্ছিল সে যেন সমুদ্রের নিচে ভাসছে। তার নিজের কোনো আলাদা অস্তিত্ব নেই, সে শুধু একটা মোশনের অংশ। ওয়েট, তার মানে এলসি এখানে শুধু এনজয় করছে না, সে লিটারালি নিজেকে হারিয়ে ফেলছে। আর এই ঘোরের মধ্যেই এলসি যখন বুঝতে পারে তার পকেট থেকে রুমাল পড়ে গেছে, সে সেটা তুলতে যায়, কিন্তু রুমালের বদলে সে ভুল করে একটা সাদা স্টকিং ফ্লোরে ফেলে দেয়। আর স্যাম অ্যাডাম সেটা দেখে মুচকি হাসে এবং স্টকিংটা নিজের পকেটে লুকিয়ে রাখে। আমার তো মনে হয় না এটা জাস্ট একটা সিম্পল মিস্টেক। এলসি কি সাবকনশিয়াসলি চাইছিল অ্যাডামস ওই স্টকিংটা নিক? মানে নিজের একটা অংশ তার কাছে রেখে দেওয়ার একটা অবদমিত ইচ্ছা কি কাজ করছিল এখানে? এইটাই লরেন্সের সাইকোলজিক্যাল জিনিয়াস। লরেন্স প্রথাগত স্টেবল ইগো বা স্থির অহংয়ে বিশ্বাস করতেন না। মানে আমরা সাধারণত মনে করি একটা মানুষের চরিত্র সব পরিস্থিতিতে একই রকম থাকে। কিন্তু লরেন্স মনে করতেন মানুষের মনস্তত্ত্ব কার্বনের রূপভেদের মতো কাজ করে, তাই তো? এটাকে তিনি নাম দিয়েছিলেন অ্যালোট্রপিক স্টেটস। একদম। কার্বনের রূপভেদ মানে রসায়নের ওই কনসেপ্টটা, ওই যে কয়লা আর হীরের মতো। হ্যাঁ, আপনি যেমন জানেন, কয়লা, পেন্সিলের সিস বা গ্রাফাইট আর হীরে এরা দেখতে সম্পূর্ণ আলাদা, এদের বৈশিষ্ট্য আলাদা, কিন্তু মূলে এরা সবাই কার্বন। লরেন্স চিঠিতে লিখেছিলেন যে একজন ঔপন্যাসিকের কাজ হীরার বাইরের চকচকে রূপটা বর্ণনা করা নয়, বরং মানুষের সাইকির ভেতরে সেই অপরিবর্তিত কার্বনটাকে খুঁজে বের করা। ওয়াও, তার মানে নাচের সময় এলসি ঠিক সেই প্রবৃত্তিগত স্তরে পৌঁছে যায়। সেখানে তার সামাজিক সত্তা বা ওই স্টেবল ইগো কাজ করে না। সে তখন আর হুইস্টনের শান্তশিষ্ট প্রেমিকা এলসি নেই, সে তখন সম্পূর্ণ অন্য একটা অ্যালোট্রপিক স্টেটে চলে গেছে। ঠিক ধরেছেন। আপনি বলতে চাইছেন এলসির যে হুইস্টনের প্রেমিকা বা স্ত্রী, সেটা হলো তার গ্রাফাইট রূপ, খুব স্টেবল, প্রেডিক্টেবল, নরম। কিন্তু স্যাম অ্যাডামসের স্পর্শে, ওই নাচের উদ্দাম রিদমে, প্রচণ্ড মানসিক চাপে সে হঠাৎ করে হীরা বা অন্য কোনো ওয়াইল্ড ফর্মে রূপান্তরিত হলো। হ্যাঁ, সে আর অভিনয় করছে না, সে লিটারেলি অন্য একটা মানুষ হয়ে যাচ্ছে ওই মুহূর্তের জন্য। লরেন্সের মতে আমাদের সবার ভেতরে একটা ফান্ডামেন্টাল কার্বন আছে, যেটা সভ্যতার চাপে আমরা লুকিয়ে রাখি। আর স্যাম অ্যাডামস কাজ করছিল সম্পূর্ণ ইনস্টিংক্ট বা ব্লাড কনসিয়াসনেস থেকে। তার কোনো সোশ্যাল ফিল্টার ছিল না, আর তার ওই এনার্জি এলসির ভেতরের সেই কার্বনটাকে ট্রিগার করেছিল। একদম ঠিক। কিন্তু এখানে আমার একটা বড় কনফিউশন আছে। হুইস্টন তো ওই ক্রিসমাস পার্টিতে উপস্থিত ছিল, সে তো চোখের সামনে দেখল যে তার প্রেমিকা অন্য একজন মানুষের সাথে এভাবে নাচছে, পুরোপুরি বদলে যাচ্ছে। সে কেন কিছুই করতে পারল না? সে কেন গিয়ে অ্যাডামসকে ঘুষি মারল না বা এলসিকে টেনে সরিয়ে আনল না? এটা খুব ইন্টারেস্টিং।
সে কি কেবলই একজন নীরব দর্শকের মতো একটা অসহায় অবস্থার মধ্যে আটকে ছিল? হ্যাঁ, মানে সে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। লরেন্স এই জায়গাটায় খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন। উইস্টন সেখানে দাঁড়িয়েছিল লাইক আ ঘোস্ট অর আ জাজমেন্ট। উইস্টন আটকে ছিল তার মেন্টাল কনশাসনেস বা বুদ্ধিবৃত্তিক চেতনার সেকেলে। ও আচ্ছা, সমাজ কি বলবে, সভ্য মানুষের মতো আচরণ করতে হবে, এই মুখোশটা সে পড়েছিল বলে ওই মুহূর্তে তার আদিম প্রবৃত্তিটা ফেটে বেরোতে পারেনি। রাইট, সে ভেতর ভেতর জোরে ছিল, কিন্তু বাইরে সে প্যারালাইজড ছিল। অন্যদিকে নাচের ফ্লোরে অ্যাডামস আর এলসি চলে গিয়েছিল ব্লাড কনশাসনেসের লেভেলে, যেখানে সমাজের কোনো নিয়ম খাটে না। তার মানে লরেন্স দেখাচ্ছেন যে সভ্যতার এই বুদ্ধিবৃত্তিক নিয়মকানুন আসলে আমাদের কতটা অসহায় করে দেয়। কিন্তু এই অবদমিত ক্ষোভ তো আর চিরকাল চাপা থাকে না। না, কখনোই থাকে না। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসলে আমরা দেখি অতীতের ওই ক্রিসমাস পার্টির অবদমিত বাসনা এবং ক্ষোভ কিভাবে তাদের শান্ত দাম্পত্য জীবনকে একটা রণক্ষেত্রে পরিণত করে। উইস্টন যখন ফাইনালি বুঝতে পারে যে সকালে আসা ওই মুক্তোর গুল আর স্টকিং স্যাম অ্যাডামসের পাঠানো, তখন তার এতদিনের জমানো রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এলসির রিয়াকশন। সাধারণ চোখে মনে হতে পারে এলসি হয়তো ভয় পেয়ে চুপ করে যাবে বা ক্ষমা চাইবে। হ্যাঁ, কিন্তু না, সে ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দেয়। আমি তো ওই সিনটা পড়ে রীতিমতো অবাক। সে লিটারালি আগুনের সাথে খেলছিল। হ্যাঁ, হুইস্টন যখন রাগে ফুঁসছে, এলসি তখন ওই স্যাম অ্যাডামসের পাঠানো দুটো সাদা স্টকিং পরে ব্যালেরিনাদের মতো নাচতে শুরু করে দেয়। আর বাচ্চাদের মতো একটা গান গাইতে থাকে, আই শ্যান্ট আই শ্যান্ট আই শ্যান্ট। মানে সে ইচ্ছে করেই হুইস্টনের রাগের লিমিটটা টেস্ট করছিল। সে যেন চাইছিল হুইস্টন তার ওই সভ্য মানুষের মুখোশটা খুলে ফেলুক। একদম। এরপর হুইস্টন চূড়ান্ত ক্ষোভে বলে ওঠে, আই উইল ব্রেক ইয়র নেক। লরেন্সের কাছে সম্পর্ক বা প্রেম কিন্তু কোনো শান্ত নদীর মতো রোম্যান্টিক কনসেপ্ট নয়। লরেন্সের দৃষ্টিতে নারী পুরুষের সম্পর্ক হল একটা আদিম লড়াই। আমরা যদি লরেন্সের নিজের বিবাহিত জীবনের দিকে তাকাই, তার স্ত্রী ফ্রিডা ফন রিস্টোফেনের সাথে তার সম্পর্ক ছিল ঠিক এমনই। হ্যাঁ, তাদের মধ্যে তুমুল ঝগড়া হতো, তারা একে অপরের দিকে থালাবাসন ছুঁড়ে মারতেন, আবার তাদের মধ্যে গভীর প্রেমও ছিল। মানে রীতিমতো টক্সিক, কিন্তু খুব ইন্টেন্স একটা ডায়নামিক। লরেন্স এটাকে টক্সিক বলতেন না, তিনি মনে করতেন এটাই আসল স্বামী স্ত্রীর সম্পর্ক হল কনফ্লিক্ট অফ লাভ অ্যান্ড হেট। লরেন্স মানসিক প্রক্রিয়ার চেয়ে শারীরিক অনুভূতি বা বডিলি সেন্সেশনসকে বেশি কংক্রিট মনে করতেন। তার মানে যেখানে কনফ্লিক্ট নেই, সেখানে প্যাশন নেই। এলসি ওই ব্যালেরিনার মতো নেচে আসলে হুইস্টনের ভেতরে সেই আদিম পুরুষটাকে জাগিয়ে তুলতে চাইছিল, যে পুরুষটা ক্রিসমাস পার্টিতে একটা ভূতের মতো দাঁড়িয়েছিল। ও দ্যাট মেক্স সো মাচ সেন্স। এলসি চাইছিল হুইস্টন এবার অন্তত রিয়্যাক্ট করুক, সভ্যতার নিয়ম ভেঙে সে তার অধিকারটা সাব্যস্ত করুক। রাইট। লরেন্স কি এখানে বোঝাতে চাইছেন যে আমাদের এই ড্রয়িং রুমের সভ্যতার মুখোশের নিচে সবসময় একটা বন্য প্রাণী লুকিয়ে থাকে, যেটা একটু সুযোগ পেলেই বেরিয়ে এসে সব নিয়মকানুন ধ্বংস করে দিতে চায়, অথবা হয়তো ধ্বংস করেই নতুন করে সম্পর্ক গড়তে চায়? এই সিনটা সেটারই প্রমাণ আসলে। গল্পের শেষে আমরা দেখি হুইস্টনের ওই আদিম রাগের বিস্ফোরণ, ঘাড় মটকে দেয়ার হুমকির পর এলসি হঠাৎ ভয় পেয়ে যায় এবং অবশেষে আত্মসমর্পণ করে। কিন্তু এই আত্মসমর্পণ কোনো পরাজিত মানুষের মতো নয়। তাদের দুজনের অহং বা স্টেবল ইগোর যে তীব্র লড়াই চলছিল, সেটা ভেঙে পড়ে। স্বামী স্ত্রীর এক আদিম আত্মসমর্পণের চিত্র ফুটে ওঠে, যেখানে দুজনেই কাঁদতে থাকে এবং একে অপরকে জড়িয়ে ধরে। আর শেষে হুইস্টন গহনাগুলো প্যাকেট করে স্যাম অ্যাডামসকে ফেরত পাঠাতে যায়। সে আর এখন কোনো ঘোস্ট বা জাজমেন্ট নয়, সে ফাইনালি অ্যাকশন নিচ্ছে। লরেন্স এই মুহূর্তকে দেখিয়েছেন পিওর প্যাশন হিসাবে। এখানে কেউ হারেনি বা জেতেনি, বরং তাদের ভেতরের সেই মৌলিক কার্বন সত্তাটা, তাদের ব্লাড কনশাসনেস একে অপরের মুখোমুখি হয়েছে। যে মুখোশটা তারা পড়েছিল, সেটা খসে পড়েছে। তার মানে এই পুরো গল্পটার মাধ্যমে লরেন্স আসলে হোল ম্যান অ্যালাইভ বা সম্পূর্ণ জীবন্ত মানুষকে তুলে ধরতে চেয়েছেন। তিনি শুধু সামাজিক নিয়ম, মরালিটি বা ভালো খারাপের বাইনারি নিয়ে লেখেননি। হ্যাঁ, তিনি মানুষের শরীরের ভেতরের আগুন, আকাঙ্ক্ষা এবং দ্বন্দ্ব নিয়ে লিখেছেন। আধুনিক মানুষ শুধু মস্তিষ্ক দিয়ে বাঁচে, শরীর দিয়ে নয়। এটাই ছিল লরেন্সের সবচেয়ে বড় আক্ষেপ।
দ্য হোয়াইট স্টকিং শুধু একটা ত্রিকোণ প্রেমের গল্প বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের গল্প নয়। এটি মানুষের প্রবৃত্তি আর সভ্যতার মধ্যকার দ্বন্দ্বের একটা মাস্টারপিস। লরেন্স দেখিয়েছেন যে আমাদের ভেতরে যে আদিম সত্তা বাস করে তাকে অস্বীকার করা বা জোর করে দমিয়ে রাখা মানে নিজের জীবনকে অস্বীকার করা। আজকের এই আলোচনা আসলেই আমাদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। একদম। আমরা প্রতিদিন যে পরিপাটি, রুটিন বাঁধা আর নিয়ন্ত্রিত জীবনযাপন করি, সকালে উঠে অফিসে যাই, হাসি মুখে কথা বলি, তার নিচেও কি এমন কোনো আদিম সত্তা বা অবদমিত বাসনা লুকিয়ে আছে যা আমরা নিজেরাই জানি না বা স্বীকার করতে ভয় পাই? আমরা তো সভ্যতার চাদর মুড়ি দিয়ে খুব সেফ একটা জীবন কাটাই, আর লরেন্স তার লেখার মাধ্যমে আমাদের ওই সেফটি ব্ল্যাঙ্কেট বা সভ্যতার চাদরটা টেনেই খুলে দিতে চেয়েছেন। সত্যি, তিনি চেয়েছেন আমরা যেন আমাদের নিজস্ব ব্লাড কনশাসনেসের মুখোমুখি হই, আমাদের ভেতরের অন্ধকার আর আলো দুটোকে যেন স্বীকার করি। মানুষের মন আসলেই একটা গোলকধাঁধা, আর লরেন্স সেই গোলকধাঁধার সবচেয়ে অন্ধকার গলিগুলো খুব ভালো চিনতেন। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ সকাল আর একটা সাদা স্টকিং মানুষের ভেতরের লুকিয়ে থাকা জন্তুটাকে বের করে আনতে পারে। তো আজকের মতো গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তা করার মতো প্রশ্ন রেখে যাই। আমরা কি আসলেই আমাদের নিজেদের পুরোটা চিনি? নাকি আমরা সবাই এক একটি অ্যালোট্রপিক অবস্থায় বা গ্রাফাইটের মতো স্টেবল একটা মুখোশ পরে আটকে আছি? হয়তো আমরা সবাই জীবনে এমন কোনো একটা নাচ, এমন কোনো অপ্রত্যাশিত সাদা স্টকিং বা এমন কোনো তীব্র চাপের অপেক্ষায় আছি যা আমাদের ভেতরের আসল অপরিবর্তিত সত্তাকে, মানে সেই ফান্ডামেন্টাল কার্বনকে চিরতরে উন্মোচিত করে দেবে। এমন কিছু যার পর আর কখনোই পুরনো চেহারায় বা পুরনো জীবনে ফেরা সম্ভব নয়। থিঙ্ক অ্যাবাউট ইট।